এটা কি দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, আমরা প্রথমে যে কাজটা করব, আমার কিন্তু এখানে তোমাদের যেহেতু 4 ক্রেডিট কোর্স কিন্তু একটু বড়, কাজে মাথায় রাখতে হবে 3 ক্রেডিট এবং 4 ক্রেডিট কোর্সটা একটু বড় আছে, কাজে লেখাপড়া কিন্তু একটু বেশি করতে হবে। আমরা দিয়েছি ওভারভিউ অফ ফিজিক্স সিলেবাসের উপর, আমরা জাস্ট ওভারভিউ আজকে করতে চাই। তারপরে আসতেছি ড্যাম্পড অ্যান্ড, এখানে ওয়েভস অ্যান্ড অসিলেশন থেকে একটা চ্যাপ্টার আছে, ড্যাম্পড অ্যান্ড ফোর্সড ভাইব্রেশন। ড্যাম্পড অ্যান্ড ফোর্সড ভাইব্রেশন এইটা আছে। দেন এখানে আমরা 2, 3, 4, 5, তার মানে 4টা ক্লাস নেওয়ার চেষ্টা করবো আর কি, 4টা ক্লাস। আর এখন যেহেতু ক্লাসের লেন্থ একটু বড়, কাজে হয়তো 3টা ক্লাসে হইতে পারে, তখন অন্যদিকে আমাদের শিফট হবে। ড্যাম্পড হারমোনিক, এটা হলো ড্যাম্পড অ্যান্ড ফোর্সড ভাইব্রেশন। দেন এটা হলো আমাদের, তারপর আছে আমাদের হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স। তো হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স এর মধ্যে আমাদের এই যেটুকু আছে, ইটস দ্য কাইনেটিক থিওরি অফ গ্যাস, এটা তোমরা পড়েছো এখানে মোটামুটি ভাবে, এইগুলো পড়েছো। ড্যাম্পড ভাইব্রেশন তোমরা পড়ো নাই, কিন্তু কাইনেটিক থিওরি অফ গ্যাস, গ্যাসের গতি তত্ত্ব তোমরা পড়েছো না? জি স্যার। জি স্যার। গ্যাসের গতি তত্ত্ব, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, এন্ট্রপি, এইটা তোমরা পড়েছো, সবকটাই পড়েছো, বাংলায় পড়েছো। এখানে আমরা ইংলিশে পড়ার চেষ্টা করব, তারপরে দেখা যাক এখানে একটু অন্যভাবে আমরা হয়তো দেখব, অনেক কিছুই মডিফিকেশন থাকবে আর মডিফিকেশন থাকবে। তো আমরা এই জিনিসগুলো এখানে দেখার চেষ্টা করব। এখানে আমরা কাইনেটিক থিওরি অফ গ্যাস 2টা লেকচার দিব, 6, 7। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর উপর 2টা লেকচার দিব আমরা। সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স এর উপরে, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স এর উপরে 2টা লেকচার দিব, এন্ড এন্ট্রপির উপরে একটা লেকচার দিব। এগুলো সবই বড় বড় চ্যাপ্টার, কিন্তু ওর মধ্যে দিয়ে আমরা মাঝখান থেকে কিছু কিছু জিনিস পড়ানোর চেষ্টা করব। এই 13, 15 এটা হলো আমাদের ইলাস্টিসিটি, স্থিতিস্থাপকতা, তোমরা পড়েছো? জি স্যার। জি স্যার, পড়ছি স্যার। ইয়েস স্যার। তো স্থিতিস্থাপকতা, এই যে এখানে আমরা এটা হলো, অর্থাৎ হলো এটাকে বলি আমরা প্রপার্টিস অফ ম্যাটার, পদার্থের ধর্ম, পদার্থের ধর্ম। এটা হলো এখানে স্থিতিস্থাপকতা, এটা প্রপার্টিসটা আমরা দেখার চেষ্টা করব, মানে প্রপার্টিস অফ ম্যাটারের একটা পার্ট আর কি, ইলাস্টিসিটি, এটা আমরা দেখার চেষ্টা করব। দেন পরবর্তীতে আমরা যাব এই লেজার। লেজার, তো লেজার পড়তে গেলে নর্মালি লেজার ইনিশিয়াল স্টেটের আগে এখানে যে ম্যাডাম পড়াবেন, ম্যাডাম তোমাদের কোথা থেকে শুরু করেছেন? মডার্ন ফিজিক্স, অপটিক্স স্যার। অপটিক্স, আচ্ছা, আমাদের অ্যাটলিস্ট ওই অপটিক্স পড়া থাকতে হবে, মডার্ন ফিজিক্সও কিছু পড়া থাকতে হবে, তারপরে আমরা লেজারে যাব। কাজে লেজারটা আমরা সবার পরে পড়ব, অতদিনে ওগুলো আমাদের পড়া হয়ে যাবে। তো আমরা এই লেজার বাদে অন্য যেটুকু আছে, এটার জন্য একটা বই হইলে চলবে, যে বইটা হলো ফিজিক্স ফর ইঞ্জিনিয়ার্স বাই গিয়াসউদ্দিন। ফিজিক্স ফর ইঞ্জিনিয়ার্স, প্রফেসর গিয়াসউদ্দিন, এই বইটা হলে হবে। আর তোমার ওই অপটিক্সের জন্য ম্যাডাম হয়তো বলেছে গিয়াসউদ্দিনের বই। তারপরে এখানে ওই তোমার হিট অ্যান্ড থার্মোডাইনামিক্সের জন্য আলাদা বই আছে ব্রিজলালের, প্রপার্টিস অফ ম্যাটারও আছে ব্রিজলালের, এগুলোর মধ্যে পাওয়া যাবে আলাদা। কিন্তু আমার এখানে একটা চ্যাপ্টারে সবই, শুধুমাত্র লেজার বাদে অন্যগুলো আমরা ফিজিক্স ফর ইঞ্জিনিয়ার্স পার্ট 1 আর কি, এইটা আমরা পড়বো আর কি, এইটা পড়বো। আর লেজারটা পড়বো আমরা অন্য বইয়ের থেকে। আমরা যে বইয়ের থেকে, বই তো বাজারে নাই, আপাতত পাওয়া যাবে না, আমাদের লাইব্রেরিতে একটা বই আছে। তো তাছাড়া আমি এগুলো নোট দিয়ে দিব আর কি, তো নোট দিয়ে দিব, তো অসুবিধা নেই। কিন্তু তার আগে আমরা আগে পড়ি, দেখা যাক যে কোন বই আমরা পড়বো বা কোথা থেকে কিভাবে পড়বো। তো মোটামুটি এই জিনিসগুলো আজকে আমরা পড়তে চাই অ্যাজ এ হোল। তো এখন দেখো, এই যে আমরা ড্যাম্পড অ্যান্ড ফোর্স ভাইব্রেশন, ড্যাম্পড অ্যান্ড ফোর্স ভাইব্রেশন,
এটা জানতে গেলে আমাদের আগে জানতে হবে আসলে ওয়েভ সিম্পল হারমোনিক মোশন সম্পর্কে আমাদের কিছুটা আইডিয়া থাকতে হবে। সিম্পল হারমোনিক মোশন আমরা নর্মালি, তোমরা অনেকের বাসায় পেন্ডুলাম আছে, পেন্ডুলাম আছে, ঘড়ি, পেন্ডুলাম ঘড়ি আর কি। অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পর পর তারা কি করে, একটা অসিলেশন দিচ্ছে, একটা প্রতি সেকেন্ডে একবার তারা লেফট এবং রাইটে যাচ্ছে মেইন পয়েন্ট থেকে। একটা সেন্টার থেকে অতিক্রম করি, যে জিনিসটা বলার চেষ্টা করি সেটা হচ্ছে যে যদি আমাদের কোনো বাধা না থাকে, কারণ তুমি একটা কাজ করতে গেলেই দেখা যাবে যে ওই নর্মালি যেটা আমরা বলার চেষ্টা করি, যেখানে ওয়েভসের মধ্যে যেটা হয়, যদি আমাদের বাধা না থাকে তাহলে নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট ডিস্টেন্স তারা অতিক্রম করবে। যদি কোনো বাধা ধরনের না থাকে তাহলে একটা নির্দিষ্ট একটা ওয়েভ, তাহলে দেখা যাবে যে তার অ্যাম্পলিটিউডটা একটা কনস্ট্যান্ট থাকবে। এবং আমরা নর্মালি বলার চেষ্টা করি যে অ্যাক্সিলারেশনটা হবে, ওয়েভের যে অ্যাক্সিলারেশন হবে, এই অ্যাক্সিলারেশনটা হবে ইজ প্রপোর্শনাল টু ইটস ডিসপ্লেসমেন্ট। অ্যাক্সিলারেশনটা হবে ইজ প্রপোর্শনাল টু ইটস ডিসপ্লেসমেন্ট, এবং এটা অ্যাক্ট করবে, অ্যাক্সিলারেশনটা যেদিকে হবে আর ডিসপ্লেসমেন্টটা যেদিকে হবে, অ্যাক্সিলারেশনটা তার অপোজিট ডিরেকশনে কাজ করবে। ডিসপ্লেসমেন্টটা যেদিকে হবে, অ্যাক্সিলারেশনটা তার অপোজিট ডিরেকশনে কাজ করবে। এই যে অপোজিট ডিরেকশনে কাজ করবে, তার মানে এটা আমরা নর্মাল, এটা কিন্তু সিম্পল হারমোনিক মোশনের এটা হলো ক্যারেক্টারিস্টিক্স। যে আমার অ্যাক্সিলারেশন যেদিকে হবে, ডিসপ্লেসমেন্ট যেদিকে হবে, অ্যাক্সিলারেশনটা তার বিপরীত দিকে কাজ করবে। অর্থাৎ হলো আমি যদি কনসিডার করার চেষ্টা করি এইভাবে, দেখো এটা হলো সেন্টার পজিশন, যে এইটা হলো সেন্টার পজিশন, সেন্টার থেকে লেফট রাইট যেতে পারে। এখন এই যে লেফট রাইট যেতে পারে, তার মানে আমার এখানে যখন এদিকে যাচ্ছে একটা সার্টেন ডিস্টেন্স যাওয়ার পরে সে কিন্তু আর যাচ্ছে না, আবার কি করতেছে, ব্যাক করতেছে। আবার এইদিকে যখন যাচ্ছে একটা সার্টেন ডিস্টেন্স যাওয়ার পরে আবার সে ব্যাক করতেছে। তার মানেটা হলো এই যে ম্যাক্সিমাম ডিস্টেন্স যখন যাচ্ছে, মনে করো আমরা একটা পাথরকে যদি আমরা জাস্ট পারপেন্ডিকুলার ডিরেকশন সোজা মাথার উপরে সরে দেই, একটা সার্টেন ডিস্টেন্স গিয়ে কি করবে, সে আবার আমাদের মাথার উপরেই পড়বে। আমরা এখন এর যে ভ্যালোসিটিটা যখন ছোড়া হচ্ছে, ইনিশিয়াল ভ্যালোসিটির উপর নির্ভর করবে কিন্তু পাথরটা কত উপরে উঠবে। ইনিশিয়াল ভ্যালোসিটি যত বেশি হবে, পাথরটা উপরে উঠবে তত বেশি। আবার যদি আমরা প্রজেক্টাইল মোশনে সরে দেই, যদি আমরা সরি, তাইলেও দেখা যাবে যে কি করবে, এখান থেকে সরে দিলাম, একটা নির্দিষ্ট হাইটে উঠে যাবে, তারপর কি করবে, আবার পড়তে থাকবে। এই যে নির্দিষ্ট হাইটে ওঠার পরে সে আর কেন উঠলো না, তার মানে এখানে আমরা যেটা বলার চেষ্টা করি যে এই যে আমরা প্রজেক্টাইল মোশনে যে মোশনে আমরা সরে দিচ্ছি, সরে দেওয়ার ফলে অর্থাৎ যখন আমরা সরতেছি তখন তার কাইনেটিক এনার্জিটা হচ্ছে ম্যাক্সিমাম। উপর থেকে যদি সোজাও সরে দেই তখন আমাদের কাইনেটিক এনার্জিটা ম্যাক্সিমাম, এবং তখন তার পটেনশিয়াল এনার্জিটা হচ্ছে জিরো। আবার যখন প্রজেক্টাইল মোশনে যদি ছুড়ে দিচ্ছি, ইনিশিয়ালি যেটা কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম, উপরের দিকে যাচ্ছে একটা সার্টেন লেভেল পর্যন্ত যেয়ে ওখানে কি হয়ে যাবে, ওর কাইনেটিক এনার্জিটা জিরো হয়ে যাবে, ভ্যালোসিটিটা জিরো হয়ে যাবে। বাট সে কি করবে, নিচের দিকে কিন্তু সে সোজা পড়বে না, যেহেতু প্রজেক্টাইল মোশনে ছিল, সে আবার যেখানে ম্যাক্সিমাম হয়েছে, যে ডিস্টেন্স থেকে গিয়েছে ঠিক অতটুকু ডিস্টেন্স দূরে গিয়ে সে কিন্তু পড়বে। আবার তার ডিউ টু তার অ্যাক্সিলারেশন, ত্বরণের কারণে সে কি করবে, ওই কার্ভ পথটা সে ফলো করে আবার, তার মানে যখন আমার ওই কাইনেটিক এনার্জিটা জিরো, ওই সময় কিন্তু টোটাল এনার্জি ইজ কনভার্টেড ফ্রম কাইনেটিক এনার্জি টু পটেনশিয়াল এনার্জি। আমরা জানি অ্যাকর্ডিং টু ল অফ কনজারভেশন অফ এনার্জি, তোমরা পড়েছো শক্তির নিত্যতা সূত্র। অ্যাকর্ডিং টু ল অফ কনজারভেশন অফ এনার্জি আমরা যেটা নর্মালি বলার চেষ্টা করি সেটা হচ্ছে টোটাল এনার্জি ইজ কনজার্ভড।
অর্থাৎ কাইনেটিক এনার্জি এবং পটেনশিয়াল এনার্জি তাদের যোগফল হচ্ছে কনস্ট্যান্ট। কাজে আমি যখন কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম তখন পটেনশিয়াল এনার্জি জিরো, আবার পটেনশিয়াল এনার্জি যখন ম্যাক্সিমাম তখন কাইনেটিক এনার্জি জিরো। বাট ইন বিটুইন, তার মানে ইন বিটুইন দিস, যত আমি সারফেস থেকে উপরের দিকে উঠাইতে থাকবো, সারফেসে আমার পটেনশিয়াল এনার্জি জিরো, কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম। সারফেস থেকে উপরের দিকে উঠতে থাকলে পটেনশিয়াল এনার্জি বাড়তে থাকবে, কাইনেটিক এনার্জি কমতে থাকবে। আবার যখন পটেনশিয়াল এনার্জি জিরো সর্বোচ্চ জায়গায়, আবার কি করবে, আবার তারপরে এরপরে আবার কাইনেটিক এনার্জি বাড়তে থাকবে, পটেনশিয়াল এনার্জি কমতে থাকবে। অ্যাজ এ হোল টোটাল সাম আপটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট এটা ওয়েভের ক্ষেত্র। আমরা নর্মালি যেটা কনসিডার করার চেষ্টা করি যে অ্যাক্সিলারেশন অলওয়েজ আমাদের টুয়ার্ডস দ্য সেন্টার, আমাদের এই যে পার্টিকুলার যে অ্যাক্সিলারেশনটা হবে, অর্থাৎ এই অ্যাক্সিলারেশনটা কাজ করবে অলওয়েজ টুয়ার্ডস দ্য মেইন পজিশন। এখন পার্টিকুলার ডিসপ্লেসমেন্ট যেদিকেই হোক, লেফট অর রাইট, এটা হলো সেন্টার, সেন্টার থেকে রাইটে যাক অর লেফটে যাক, তার অ্যাক্সিলারেশনটা কাজ করবে সবসময়। পার্টিকল যদি এইদিকে যায় অ্যাক্সিলারেশনটা কাজ করবে এইদিকে, পার্টিকলটা যদি এইদিকে যায় অ্যাক্সিলারেশনটা কাজ করবে এইদিকে। অর্থাৎ অ্যাক্সিলারেশনটা কাজ করবে অলওয়েজ টুয়ার্ডস দ্য সেন্টার। যখন টুয়ার্ডস দ্য সেন্টার কাজ করবে তখন তাকে বলার চেষ্টা করি আমরা সিম্পল হারমোনিক মোশন। এখন এই যে সিম্পল হারমোনিক মোশন, এটা হচ্ছে যখন আমরা বলার চেষ্টা করতেছি আমার কোনো বাধা নাই। যখন কোনো বাধা নাই মিন্স এই যে বাধাটা, এই বাধাটা মনে করো তুমি তোমার বাসায় হাঁটাচলা করতেছো, তুমি খেয়াল করলা না সামনে একটা কিছু আছে, ছোট্ট একটা কিছু যদিও থাকে, তাহলে দেখা যাবে তুমি যদি খেয়াল না করো ওইটা বাধা পেয়ে তুমি পড়ে যাবা, ওটা বাধা পেয়ে তুমি আঘাতপ্রাপ্ত হবা, বাধা পেয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা তোমার বেশি আর কি। তাহলে এই যে বাধা, এই বাধাটা কিন্তু ওয়েভের ক্ষেত্রে কি করতেছে, ওয়েভের ক্ষেত্রে একটা ওয়েভ যখন যে কোনো ডিরেকশনে মুভ করুক না কেন, আমার এখানে রেজিস্টিভ ফোর্স এয়ার আছে, এয়ার আছে। এই এয়ারটা কি করে, এই এয়ারটা তাকে বাধা প্রদান করে, ওই ওয়েভটাকে বাধা প্রদান করে। বাধা প্রদান করার ফলে তাহলে তার এনার্জিটা কিছুটা লস হবে, এনার্জিটা কিছুটা লস হতে থাকে। প্রতিটা অসিলেশনেই তার এনার্জি কিছুটা লস হতে থাকে, আস্তে আস্তে দেখা যায় সে ডাই আউট হয়ে যায়। দেখো পৃথিবী, আমরা সবাই একসময় জন্মগ্রহণ করেছি, একসময় মারা যাব, এটা কিন্তু ন্যাচারাল ডেথ যদি আমরা বলি তাহলে একসময় জন্মগ্রহণ করেছি, একসময় মারা যাব। আবার তার মানেটা কি, তার মানে আমাদের কিন্তু এনার্জি লস হচ্ছে, এনার্জি লস হচ্ছে, এনার্জি লস হতে হতে এক সময় আর এনার্জি থাকবে না, যে তখন অটোমেটিক্যালি আমাদের ডাই আউট হয়ে যাবে। দেখো পৃথিবী সূর্যের চতুর্দিকে ঘুরতেছে, সমস্ত গ্রহ উপগ্রহ এরা সূর্যের চতুর্দিকে ঘুরতেছে, চাঁদ আবার পৃথিবীর চতুর্দিকে ঘুরতেছে। তার মানে কি, তারা কিন্তু এখানে বলার চেষ্টা করি আমরা, এখানে কিন্তু কোনো এনার্জি লস নাই, এখানে কিন্তু কোনো এনার্জি একটা নির্দিষ্ট অরবিটে তারা ঘুরতেছে, কোনো এনার্জি লস নাই। যদি কোনো এনার্জি লস থাকতো তাহলে পৃথিবীর বয়স প্রায় 500 কোটি বছর, এই 500 কোটি বছরে পৃথিবী অনেক আগে সূর্যের মধ্যে পড়ে যেত। তো কিন্তু সে তার একটা নির্দিষ্ট কক্ষপথে পরিভ্রমণ করতেছে। পৃথিবী যেমন সূর্যের কক্ষপথে পরিভ্রমণ করতেছে, তেমনি যদি আমরা অ্যাটমিক সিস্টেম আমরা কনসিডার করি, অ্যাটমিক সিস্টেমে দেখো ইলেকট্রনগুলা নিউক্লিয়াসকে কেন্দ্র করে চতুর্দিকে মুভ করতেছে, ইলেকট্রনগুলা। অর্থাৎ এখানেও যদি ইলেকট্রন যদি তার এনার্জি লস করে তাহলে কি করবে, এনার্জি লস করে কি সে নিউক্লিয়াসের মধ্যে পড়বে? না, তা কিন্তু পড়বে না। অর্থাৎ হলো ও একটা নির্দিষ্ট এনার্জিতে আছে, ওর এনার্জি, তার মানে ওখানে পড়ার কোনো সম্ভাবনা নাই, কাজে এটা কনস্ট্যান্ট। যদি বাইরের থেকে কিছু এনার্জি, অতিরিক্ত এনার্জি আমরা দেই, তাহলে ওই ইলেকট্রনটা অ্যাটম থেকে বেরিয়ে যেতে পারে। আর যখনই ইলেকট্রনটা বেরিয়ে যাবে তার মানে কিন্তু তখন আর ওইটাকে আমরা অ্যাটম বলি না, কারণ একটা ইলেকট্রন বেরিয়ে যাওয়া তার মানে তখন অটোমেটিক্যালি সে একটা পজিটিভ চার্জ বেশি থাকবে, তার মানে তখন সে আয়ন ফর্মে থাকবে। কাজে আমরা এখান থেকে যেটা বলার চেষ্টা করি সেটা হচ্ছে, তার মানে যখনই বাধা প্রদান হচ্ছে এই এনার্জিটা আমাদের লস হচ্ছে। আবার দেখো এখানে আছে আমাদের ফোর্সড ভাইব্রেশন কি হবে আমাদের? ফোর্সড ভাইব্রেশন যেটা হচ্ছে, এই যে একটা
বাধা প্রদান করার ফলে এ আস্তে আস্তে ডাই আউট হয়ে যাচ্ছে। আমার কিন্তু বাধা থাকবে সব সময়, বাধা কিন্তু কমানো যাবে না। তারপরেও বাইরের থেকে আমরা একটা অসিলেটরি ফোর্স আমরা অ্যাপ্লাই করতে পারি ওই ওয়েভের উপর। একটা যে ন্যাচারাল যে ভাইব্রেশন, তার উপরে আমরা একটা অসিলেটরি মোশন বাইরের থেকে অ্যাপ্লাই করতে পারি। অ্যাপ্লাই করতে পারিনি, কিভাবে অ্যাপ্লাই করতে পারি? আমরা একটা কনস্ট্যান্ট সোর্স আমরা ওইটার সাথে কানেক্ট করে দিব, তাহলে কি হবে? তখন দুইটা অটোমেটিক্যালি যে আমাদের অরিজিনাল যে ওয়েভটা ছিল সেই ওয়েভটা একসময় ডাই আউট হয়ে গেলেও দেখা যাবে যে বাইরের থেকে যেটা আমরা অ্যাপ্লাই করতেছি পেরিয়ডিক ফোর্স, সেটা একটা সার্টেন ডিস্টেন্স, সেটা ওই পেরিয়ড নিয়েই সে অতিক্রম করতে থাকবে। এটা হচ্ছে আমাদের ফোর্স ভাইব্রেশন। আমরা ডিটেলসে যাব। যেমন কাইনেটিক, এরপরে আছে আমাদের কাইনেটিক থিওরি অফ গ্যাস। অর্থাৎ আমরা যেমন জানি, তোমরা পড়েছো গ্যাসের গতিতত্ত্ব পড়েছো, ফান্ডামেন্টাল অ্যাজাম্পশনগুলো পড়েছো। তো ফান্ডামেন্টাল অ্যাজাম্পশন, আমরা এই যে গ্যাস মলিকুলগুলা, এয়ার পার্টিকল যেটা, এখানেও কিন্তু গ্যাস মলিকুল ডিফারেন্ট টাইপস অফ আছে। কি গ্যাস আছে? এখানে আমাদের অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, হাইড্রোজেন আছে, হিলিয়াম আছে, নিয়ন আছে, আর্গন আছে, ক্রিপ্টন আছে, জেনন আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, ওয়াটার ভ্যাপর আছে, অ্যারোসল আছে। এয়ারের মধ্যে কিন্তু এগুলো সবগুলোই আছে। বাট আমাদের 99.9% হলো আমাদের অক্সিজেন এবং নাইট্রোজেন, এই দুইটার পরিমাণটা আমাদের 99.9%। আরটুকু সেটা হলো আমাদের অন্য সমস্ত গ্যাসের কম্বিনেশন হচ্ছে আর 8.1%। তো তার মানে কি, এই যে গ্যাস মলিকুলগুলো প্রত্যেকটাই কিন্তু এটাকে মলিকুল হিসাবে ট্রিট করা হয় এবং তারা হার্ড অ্যান্ড ইলাস্টিক। ইলাস্টিক হচ্ছে, অর্থাৎ দুইটা মলিকুল যখন একটা আরেকটার সাথে কলিশন হয়, আমরা যদি নিজেরা নিজেদের মধ্যে মারামারি করি, তাহলে দেখা যাবে যে আমাদের হাসপাতালে ভর্তি হইতে হবে, আমাদের এনার্জি লস হয়ে যায়, আমরা পড়ে যাই। কিন্তু দুইটা পার্টিকল যদি একটা আরেকটার সাথে কলিশন হয়, সেক্ষেত্রে কোনো এনার্জি লস হয় না, উইদাউট এনার্জি লসে তারা কন্টিনিউয়াস মুভিং অবস্থায় থাকে। এই যে কাইনেটিক থিওরি অফ গ্যাস, আমাদের কিন্তু অনুরূপভাবে আমাদের কাইনেটিক থিওরি অফ লিকুইডও আছে। কাইনেটিক থিওরি অফ লিকুইডের ক্ষেত্রে যেটা ঘটে সেটা হচ্ছে লিকুইড পার্টিকেলই কিন্তু কন্টিনিউয়াস মুভিং অবস্থায় থাকে তাদের নিজেদের মধ্যে, অর্থাৎ ওই লিকুইডের মধ্যে, তার এনভায়রনমেন্টে তার কন্টিনিউয়াস মুভিং অবস্থায় আছে। এখন গ্যাসের ক্ষেত্রে আমরা নর্মালি বলার চেষ্টা করি এখানে কোহেসিভ ফোর্স বিটুইন ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন, এইটা নেগলিজেবল, অলমোস্ট জিরো। আবার লিকুইডের ক্ষেত্রে ইন্টারমলিকুলার যে ফোর্স বিটুইন মলিকুলস, এটা লিকুইডের ক্ষেত্রে আছে কম, তুলনামূলক গ্যাসের চাইতে অনেক বেশি, বাট সলিডের চাইতে কম। লিকুইডকে যে পাত্রে রাখা বা সেই পাত্রে আকার ধারণ করবে, কিন্তু ওর একটা নির্দিষ্ট শেপ থাকবে। কিন্তু গ্যাস যে পাত্রে রাখবা সেই পাত্রে আকার ধারণ করবে, ওর কোনো শেপ সাইজ কিছু থাকবে না। আবার সলিড, ওর শেপও থাকবে, সাইজও থাকবে। কাজেই এখানে আমাদের গ্যাসটা, তুমি 1 কিলোগ্রাম লিকুইড যদি ওই ছোট্ট একটা পাত্রে রাখো, হাইট বেড়ে যাবে, বড় পাত্রে রাখলেও হাইট বাড়বে না। কিন্তু তার মানেটা কি? তার মানে যে পাত্রে রাখতেছো তুমি সেই পাত্রের আকার ধারণ করবে। কিন্তু ওর মধ্যে কিন্তু মলিকুলগুলা, এক্ষেত্রেও মলিকুলগুলা ওই হার্ড, ইলাস্টিক, এবং তারা কিন্তু এনার্জি লস করে না। একটা আরেকটার সাথে কন্টিনিউয়াস কলিশন হচ্ছে। কিন্তু আমরা নর্মালি বলার চেষ্টা করি যে কিছু তো এনার্জি, কোনো মলিকুলের ক্ষেত্রে কিছু এনার্জি ডিউ টু কলিশন, গ্যাসের ক্ষেত্রে বলি যে হয় না, কিন্তু লিকুইডের ক্ষেত্রে বলি আবার যে কিছু হয়। কিরকম হয়? অর্থাৎ হলো এই যে লিকুইড, দেখো আমরা শীতকালে দেখেছো যে পুকুরের পানি কমে যায়, শীতকালে পুকুরের পানি কমে যায়। এই পানিটা কমে কেন? পানিটা কমে, আমার লিকুইড আর উপরে আছে আমাদের এয়ার, তাদের মধ্যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন, অর্থাৎ লিকুইড টু ওয়াটারের মধ্যে তাদের নিজস্বর মধ্যে যে ইন্টারমলিকুলার, মলিকুল টু মলিকুল যে অ্যাট্রাকশন, এর পরিমাণটা তুলনামূলকভাবে কম। তাদের মধ্যে কোহেসিভ ফোর্সের পরিমাণটা কম, অ্যাডহেসিভ ফোর্সের পরিমাণটা বেশি। অন্যের প্রতি তার আসক্তি বেশি। অন্যের প্রতি আসক্তি হওয়ার ফলে এই লিকুইডগুলা, তার মানে এয়ার যে মলিকুলগুলো আছে তার সংস্পর্শে যে সমস্ত উপরে যে সমস্ত মলিকুলগুলা থাকে, তারা অন্যের প্রতি আসক্ত হওয়ার ফলে সে কি করে, কিছু মলিকুলগুলা এয়ারের সাথে মিশে যায়। তার মানে অটোমেটিক্যালি তারা ভ্যাপর হয়ে যায়, তখন ভ্যাপর হয়ে উপরে উঠে যায়।
এটা যে কোনো টেম্পারেচারে কিন্তু ভ্যাপার হবে। আমরা জানি যে নর্মালি 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে ভ্যাপার হয়, এটা ঠিক আছে পানির ক্ষেত্রে, বাট ইন জেনারেল আমরা যে কোনো টেম্পারেচারে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, ওই মাইনাস ডিগ্রি সেন্টিগ্রেডেও ও কিছু ভ্যাপার হবেই। কি শুনতে পাচ্ছ আমার কথা তোমরা? বুঝতে Yes, পারছো? sir, শুনতে পাচ্ছি। আমি জি, কিন্তু স্যার। আজকে বলতেছি যে জাস্ট ওভারভিউ অফ ফিজিক্স সিলেবাস, সেই জন্য কিন্তু আমি এগুলো বলার চেষ্টা করতেছি। আজকের আমরা যাব না আর কি। আজকের আমরা ড্যাম্প ভাইব্রেশন থেকে শুরু করব, নেক্সট ক্লাস থেকে শুরু করব, আজকে না, সেই জন্য আমি একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করছি। আমরা এরপরে দেখো আমাদের ফার্স্ট ল অফ থার্মোডায়নামিক্স। ফার্স্ট ল অফ থার্মোডায়নামিক্সটা কি বলার চেষ্টা করতেছে যে আমরা জাস্ট এই যে হিট এবং এনার্জি, ওয়ার্ক ডান এবং হিট, তারা একটা আরেকটার সমানুপাতিক। অর্থাৎ কোনো একটা সিস্টেমে যদি আমরা হিট দেই, হিট দিলেই, হিট অ্যাপ্লাই করি, প্রয়োগ করি, তাহলে ওর মধ্যে কিছুটা কাজ হবে, ওর মধ্যে কিছুটা কাজ হবে। আমরা এই যে কাজটা হবে, এই কাজটা কি হতে পারে? ওর ভলিউম এক্সপানশন হতে পারে, ডিউ টু ভলিউম এক্সপানশনের জন্য ওর কাজ হবে। আবার অ্যাট দ্য সেম টাইম ও যখন হিট অ্যাবজর্ব করবে, অ্যাবজর্ব করার ফলে ওর ইন্টারনাল এনার্জি বেড়ে যাবে, অর্থাৎ ডিউ টু টেম্পারেচার বেড়ে যাওয়ার ফলে ইন্টারনাল এনার্জি বাড়বে। অর্থাৎ যে টেম্পারেচার, প্রত্যেকটা টেম্পারেচার একটা নির্দিষ্ট পরিমাণ এনার্জি আছে। টেম্পারেচার বেড়ে যাওয়া মানে গ্যাস মলিকুলগুলোর স্পিড বেড়ে গেলে অটোমেটিক্যালি আমরা বলার চেষ্টা করি ওর কাইনেটিক এনার্জি বাড়বে। অ্যাট দ্য সেম টাইম টেম্পারেচার বেড়ে যাবে। বাড়িতে যদি হিট অ্যাপ্লাই করি, টেম্পারেচার বেড়ে গেলেই আবার ওই অ্যাকর্ডিং টু কাইনেটিক থিওরি অফ গ্যাস, সেটা আমরা জানি যে কাইনেটিক ইন্টারপ্রিটেশন অফ টেম্পারেচার, সেখানে বলা হয়েছে হাফ অফ mc স্কয়ার ইজ ইকুয়াল টু 3/2 kT। আমরা পড়বো পরবর্তীতে এই যে হাফ অফ mc স্কয়ার ইজ ইকুয়াল টু 3/2 kT, হাফ অফ m এবং 3/2 k, এই টার্মটুকু হচ্ছে কনস্ট্যান্ট। যেহেতু কনস্ট্যান্ট, তার মানে দেখো c স্কয়ার ইজ প্রপোর্শনাল টু t। যেহেতু c স্কয়ার ইজ প্রপোর্শনাল টু t, তাহলে কি দাঁড়াইলো? তার মানে টেম্পারেচার বাড়লে আমার ভ্যালোসিটি বেড়ে যাবে, আর ভ্যালোসিটি বেড়ে যাওয়া মানে আমার কাইনেটিক এনার্জিটা বেড়ে যাবে। আর এইখানে আমরা নর্মালি বলার চেষ্টা করি যে আমরা এই যে ফার্স্ট ল অফ থার্মোডায়নামিক্স dq বলি আর dH, হুইচ ইজ ইকুয়াল টু, আমরা কি বলি, ওই dw du প্লাস dw, duটা হচ্ছে আমাদের mcvt, m ইন্টু cv ইন্টু dt। আর এখানে ফর 1 গ্রামের ক্ষেত্রে তখন আমরা অটোমেটিক্যালি লিখি cv ইন্টু dt প্লাস dw হুইচ ইজ ইকুয়াল টু p ইন্টু dv। তার মানে এখানে আমাদের ভলিউমের পরিবর্তন হবে। কাজে ভলিউমের পরিবর্তনের জন্য আমরা ওয়ার্ক ডান পাবো। তাহলে এইখানে আমরা নর্মালি যে জিনিসটা বলার চেষ্টা করি, জাস্ট আমরা হিটটাকে আমরা জাস্ট যে ওয়ার্ক ডানে আমরা ট্রান্সফার করার চেষ্টা করতেছি, হিট অ্যান্ড ওয়ার্ক ডান আর ইকুইভ্যালেন্ট, এইটা আমরা বলার চেষ্টা করি। সেকেন্ড ল কি বলছে? সেকেন্ড ল বলছে আমরা নর্মালি কি বলি, আমরা দেখো বাইরের থেকে যদি আমরা কোনো এক্সটার্নাল এজেন্ট, উইদাউট এক্সটার্নাল এজেন্ট অর উইদাউট এক্সটার্নাল এজেন্সি, বাইরের থেকে যদি আমরা কোনো শক্তি প্রয়োগ না করি, তুমি বাসায় ইলেকট্রিসিটি আছে, সুইচ না দিলে তুমি বিদ্যুৎ পাবা না। আছে, কিন্তু সুইচ তো তোমাকে দিতে হবে, সুইচটা দিলে তুমি বিদ্যুৎটা পাবা, সুইচটা না দিলে কিন্তু তুমি পাবা না। তার মানে আমরা এই যে মাটির নিচ থেকে পানি তুলতেছি, মাটির নিচ থেকে খনিজ পদার্থ তুলতেছি, গ্যাস অয়েল সবই তুলতেছি আমরা মাটির নিচ থেকে। এই কি একলা একলা উঠে আসতেছে? একা উঠে আসে না। তার মানে কি? আমরা এখানে শক্তি প্রয়োগ করতেছি। তার মানে এখানে বলা হচ্ছে উইদাউট এনি এক্সটার্নাল এজেন্সি। আবার দেখো, তুমি যদি একটা পাত্রে পানি উপরের দিকে আছে আর একটা পাত্রে নিচে আছে, নিচের থেকে কোনো অবস্থাতেই বাইরের থেকে তুমি যদি এখান থেকে উপরে পানি না পাঠাও, তাহলে নিচের থেকে কখনো উপরে যাবে না। কিন্তু উপরের থেকে যদি নিচেরটা ছিদ্র করে দাও, উপরেরটা ছিদ্র করে দাও, তাহলে নিচেরটা থেকে আরো নিচে পড়বে, আর উপরেরটা থেকে নিচেরটায় পড়বে। তার মানেটা কি? তুমি আলাদা নাই, বাট
উপরের থেকে সবসময় নিচের দিকে যাবে। পানির ধর্মটাই হচ্ছে উপর থেকে নিচে যাওয়া, নিচের থেকে উপরে যাওয়া না। নিচের থেকে উপরে পাঠাইতে হইলে তোমাকে বাইরে থেকে কিছু কাজ করতে হবে ওখানে। যদি তুমি কাজ করতে পারো তাইলে তোমার নিচের থেকে উপরে যাবে পানি। আবার বলো। না না, আজকে কিছু স্লাইডে দেখাচ্ছি না, আমি অ্যাজ এ হোল টোটাল ফিজিক্সের উপর পড়াচ্ছি। বুঝলাম না। না 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 না, এই যে যা পড়াবো আমি 19টা লেকচারে যা পড়াবো আজকে একটা ওভারভিউ দিব তার উপরে। মানে স্ক্রিনটা ফিক্সড করে মানে একটা পৃষ্ঠার মধ্যে সবকিছু আজকে। তো যে কারণে আমি কিন্তু স্ক্রিনটা কি কি পড়াবো সেটা এখানে বলা আছে। আমি ওইগুলোর উপরে জাস্ট বলতেছি যে অ্যাজ এ হোল আমি বলার চেষ্টা করতেছি। কাজে সেকেন্ড ল আর একটা দেখো, হাই টেম্পারেচার থেকে সবসময় হিটটা ফ্লো করবে লো টেম্পারেচারের দিকে। লো টেম্পারেচার থেকে কিন্তু কখনো হাই টেম্পারেচারের দিকে হিট ফ্লো করবে না। এখন টেম্পারেচার যদি লো হয় ওর মধ্যে এবং হিট যদি বেশি, টোটাল অ্যামাউন্ট অফ হিট যদি বেশিও থাকে, আর একটা জায়গায় হিট কম আছে কিন্তু ও টেম্পারেচারটা বেশি। টেম্পারেচারটা বেশি থাকলে যেখানে কম টেম্পারেচার সেদিকে কি করবে, হিটটা ফ্লো করবে। কাজে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স বলছে উইদাউট এনি এক্সটার্নাল এজেন্সি হিট ক্যান নট ট্রান্সফার ফ্রম লোয়ার টেম্পারেচার টু হাই টেম্পারেচার। Heat cannot transfer from lower temperature to higher temperature without any external agency. Always heat transfer from higher temperature to lower temperature without any external agency. But lower temperature থেকে higher temperature heat flowটা জন্য আমার বাইরের থেকে শক্তি প্রয়োগ করতে হবে। শক্তি প্রয়োগ করলেই শুধুমাত্র আমরা lower temperature থেকে higher temperature হিটটাকে পাঠাতে পারবো। এটা হচ্ছে সেকেন্ড ল। আর এই যে এন্ট্রপি, এন্ট্রপি বলছে আমরা যেটা বুঝি, এন্ট্রপির এক কথায় যদি বুঝি সেটা হচ্ছে এন্ট্রপি মিন্স ডিজঅর্ডার। ডিজঅর্ডার দেখো, আমাদের দেশের কথা যদি আমরা চিন্তা করি, আজ থেকে 50 বছর পরে আমরা স্বাধীনতা পেয়েছি। আমাদের দেশে ডিজঅর্ডার বাড়ছে না কমছে? ডিজঅর্ডার বাড়ছে স্যার। বাড়ছে। আমাদের মনের অস্থিরতা বাড়ছে, আমাদের মনের অস্থিরতা কমে নাই। আজ থেকে 20 বছর আগে, 30 বছর আগেও মানুষ, যে কোনো মানুষ কোনো ধরনের হেল্প নেওয়ার জন্য আমার দেশে ছাত্রদের কাছে আগে যাইতো। ওখানে এক জায়গায় যদি 2জন ছাত্র দেখতো তাদের কাছে যাইতো তার কোনো হেল্পের জন্য। আর এখন ছাত্রদের থেকে সবাই দূরে সরে যায়, তাই তো নাকি? না ছাত্রদের কাছে যায়? এখন ছাত্রদের কাছে যায় না। ছাত্রদের কাছে গেলে সবাই ভীত। মানে আমাদের ডিসঅর্ডারটা বেড়ে গেছে অ্যাজ এ সিস্টেম। যদি আমরা বলি ফিজিক্সের ভাষায় যেটা, এটাকে বলি ডিসঅর্ডার। আমাদের এখানে কিন্তু নর্মালি এন্ট্রপি যেটা ডিসকাস করার চেষ্টা করছে সেই ডিসঅর্ডারটা হলো জাস্ট আমাদের এই থার্মোডাইনামিক সিস্টেমের ক্ষেত্রে। কিন্তু আমরা সমাজেও দেখি একই অবস্থা, যে আমাদের সময় যত যাচ্ছে ডিসঅর্ডার তত বাড়তেছে। আমাদের এন্ট্রপির ক্ষেত্রেও সময় যত যাবে আমাদের ডিসঅর্ডারটা বাড়বে। তাহলে এই ডিসঅর্ডারটা কমানোর উপায়টা কি? ডিসঅর্ডার কমার আমরা যদি এই সমাজের দৃষ্টিতে দেখি তাইলে যে জিনিসটা হবে যে আমার এই যে একটা গ্রামে হয়তো 2জন মাস্তান আছে, সেই গ্রামের সবার উপর মাস্তানি করতেছে। তার মানে যদি 50টা বাড়ি থাকে, তার মানে যদি আমার অন্তত এই 2জনের জায়গায় 25-30 জন মাস্তান হয়ে যায়, তাহলে কে কার উপর আর মাস্তানি করবে? কেউ কার উপর তখন আর মাস্তানি করতে পারবে না। অটোমেটিক্যালি মাস্তানিটা কমে যাবে আর কি। তখন একটা আসবে আর কি, ওই কম্প্রোমাইজে আসবে যে না আমি তোর উপরে মাস্তানি করবো না, তুই আমার উপর মাস্তানি করিস না। তো এক্ষেত্রেও তার মানে আমাদের একটা সময় আসতে হবে তখন ডিসঅর্ডারটা কমবে। তো নর্মালি আমরা বলার চেষ্টা করি টেম্পারেচার যত বাড়বে, টেম্পারেচার যত বাড়বে গ্যাস মলিকুল বলি আর লিকুইড মলিকুল, তাদের মধ্যে ডিসঅর্ডারটা তত বাড়তে থাকবে। আবার টেম্পারেচারটা যত কমতে থাকবে মলিকুলগুলোর ডিসঅর্ডারটা তত কমতে থাকবে। অ্যাট অ্যাবসলিউট জিরো মানে ইন টার্মস অফ ক্যালভিন, কিন্তু অ্যাট অ্যাবসলিউট জিরো 0 ডিগ্রি ক্যালভিন, তাহলে দেখা যাবে যে ওই যে হাফ অফ mc² = 3/2 kT, তার মানে T = 0,
সি স্কোয়ার ইজ ইকাল টু 0, তার মানে সি ইজ ইকাল টু 0, মলিকুলগুলো সমস্ত গ্যাস মলিকুল, তার মানে তখন কিন্তু আর তার মুভমেন্ট থাকবে না, সে স্ট্যাগনেন্ট হয়ে যাবে, সে স্ট্যাগনেন্ট হয়ে যাবে। তো কাজে এই যে আমার অ্যাবসলিউট জিরো যখন হচ্ছে, অ্যাবসলিউট জিরোতে আমাদের এই যে মলিকুলগুলো যার মোশন থাকবে না, মোশন থাকবে না, কোনো মোশন থাকবে না, এইটাকে আমরা বলার চেষ্টা করি দিস ইজ কল্ড থার্ড ল অফ থার্মোডায়নামিক্স। থার্ড ল অফ থার্মোডায়নামিক্স মানে এটা একেবারে স্ট্যাগনেন্ট হয়ে যাবে, প্রতিটা সিস্টেম স্ট্যাগনেন্ট হয়ে যাবে, অর্থাৎ আর তার কোনো নড়াচড়া, অর্থাৎ সোজা কথা ইজ এ ডেড বডি, সোজা কথা ডেড বডি, তার কোনো মোশন নাই, তার মধ্যে কোনো পার্টিকুলার মুভমেন্ট থাকবে না, ডেড। এখানে বলার চেষ্টা করি গ্যাস লিকুইড সবই এমন একটা পর্যায়ে চলে আসবে যেটা কোনো মুভমেন্ট থাকবে না, একটা অ্যাবসলিউট জিরো, যেটাকে আমরা বলার চেষ্টা করি থার্ড ল অফ থার্মোডায়নামিক্স। কিন্তু তার মানে থার্মোডায়নামিক্সের কিন্তু আমাদের মোট 4টা ল আছে, একটা হলো জিরোথ ল অফ থার্মোডায়নামিক্স, একটা ফার্স্ট ল, একটা সেকেন্ড ল, আর একটা হচ্ছে থার্ড ল। এই কটা ল আছে থার্মোডায়নামিক্স। তো আমরা এরপরে দেখো ইলাস্টিসিটি। তো ইলাস্টিসিটিতে আমরা যে জিনিসটা বলার চেষ্টা করতেছি, ইলাস্টিক বডি, প্লাস্টিক বডি ডিফারেন্ট, তার মধ্যে ইলাস্টিক লিমিট, অর্থাৎ হলো আমরা নর্মালি বলার যে চেষ্টা করি যে প্রত্যেকটা জিনিসেরই এখন একজনের অনেক খাইতে পারে আর একজন খাইতে পারে না, যে খাইতে পারে সে কতই বা খাইতে পারবে, কত খাইতে পারবে। এখন তুমি আমরা তো সবাই ক্ষুধার্ত, সবাই ক্ষুধার্ত মানে কি, আমরা যে জিনিসটা দাঁড়াই আমাদের দেশের রেসপেক্টে যদি বলি, সবাই আমরা কিন্তু শিখতে চাই না, শেখা চাইতে আমরা যেটা অন্য জিনিস মনে করি সেটা হচ্ছে যে কি করে পয়সা ইনকাম করা যাবে। আমাদের সবারই একটা টার্গেট যে আমরা কি করে পয়সা ইনকাম করতে পারবো, আমরা কতটুকু শিখতে পারবো সেটা কিন্তু বেশিরভাগই চিন্তা করি না, আমরা চিন্তা করি কিভাবে পয়সা আর্ন করা যাবে। এই যে দেখো মানুষ শত শত কোটি টাকা ঘুষ খাচ্ছে, চুরি করতেছে, আসলে কত টাকা দরকার একজন মানুষের? এই টাকা যারা শত শত কোটি টাকা চুরি করতেছে, এই টাকা তারা ভোগ করে যেতে পারবে, খাইতে পারবে না, পারবে না তারা। একজন মানুষের জন্য খাওয়ার জন্য কত কোটি টাকা দরকার, তুমি সুস্থভাবে বেঁচে থাকার জন্য কত কোটি টাকা দরকার, খুব বেশি টাকার প্রয়োজন নাই তো। তো এখন তার মানে এটা কিন্তু একটা অসুস্থ মানসিকতা, তার মানে আমরা কিন্তু এই অসুস্থ মানসিকতা চলে গেছি। কাজেই এই যে এইখানে তার মানে প্রত্যেকটা বডির ক্ষেত্রে প্লাস্টিক বডি আর ইলাস্টিক বডি যেটা বলি, আমাদের সলিড বডি, আমার এই যে এখানে রিজিড বডি, রিজিড বডি, আমি যদি একটা এই যে কলম চিন্তা করি, এই কলমটা একটা রিজিড বডি, এটা কি করতে পারি আমি এটাকে একটা, যদি আমি এটাকে চাপ দেই একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এটা ঠিক থাকবে, এর চাইতে যদি বেশি চাপ দেই তাহলে কি করবে, এটা দুই খণ্ড হয়ে যাবে, এটা দুই খণ্ড হয়ে যাবে, ভেঙে যাবে, ভেঙে যাবে। আমরা প্রত্যেকেরই একটা এখন যে আমি কতটুকু ক্যারি করতে পারবো, প্রত্যেকের একটু ক্যারি করার একটা সীমা আছে, তার চাইতে যদি বেশি সীমা বেশি দেওয়া হয় তাহলে কি করবে, অটোমেটিক্যালি সেটা সে ক্যারি করতে পারবে না, তখন মনে হবে যে আমি মনে হচ্ছে এটা পারতেছি না, তখন কিছুটা আবার অনেকের ক্ষেত্রে মেন্টাল ডিসরাপশন হতে পারে। এই যে জিনিসগুলা, তা আমাদের এই মেটেরিয়ালের ক্ষেত্রেও একটা সার্টেন লিমিট পর্যন্ত কিন্তু প্রত্যেকটাই মেটেরিয়াল কাজ করবে। এখন তুমি একটা চামড়া নিয়ে কাজ করবা, এখন চামড়ার একটা স্ট্রেংথ একটা সার্টেন লেভেল পর্যন্ত, প্রেশার পর্যন্ত স্ট্রেংথটা ঠিক থাকবে, এর চাইতে যদি বেশি প্রেশার দাও তাহলে কি করবো, ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যাবে। তার মানে কি প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু একটা সার্টেন লেভেল পর্যন্ত আমরা যেটাকে ইলাস্টিক লিমিট আমরা বলি আর কি, এরপরে কিন্তু ওই পদার্থ তখন ওই বিহেভিয়ারটা তখন আর থাকবে না আর কি। কাজে এই জিনিসগুলো আমরা দেখার চেষ্টা করব। এরপরে আমরা দেখার চেষ্টা করব যে লেজার, লেজারটা হচ্ছে আমাদের লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটেড ইমিশন অফ রেডিয়েশন। অনেকে লেজার লাইট দেখেছো, লেজার, তা আমরা এই যে আমরা যে লেজার যেমন এলইডি টিভি আমরা বলার চেষ্টা করি, এলইডি লাইট ইমিটিং ডায়োড, লাইট ইমিটিং ডায়োড অর্থাৎ হলো তার মানে কে লাইট ইমিট করবে, লাইট ইমিট করবে। যেমন তোমরা অ্যাটম মডেল পড়েছো, আগেই পড়েছো, হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে যদি আমরা কনসিডার করি, অর্থাৎ আউটার মোস্ট সেলে যে ইলেকট্রনটা থাকে, বাইরে থেকে যদি কিছু এনার্জি দেওয়া হয় তাহলে কি করবে, ওটা
তার পরের অরবিটে যাবে, আরো বেশি পরিমাণ এনার্জি দিলে তার পরের অরবিটে যাবে। এখন তুমি এনার্জি দেওয়া বন্ধ করে দিলা, তাইলে এই যে পরের অরবিটে যখন গেল, গ্রাউন্ড স্টেট থেকে আপার স্টেটে যখনই গেল, তার মানে ওই স্টেটগুলো কি? এই স্টেটগুলো হলো আনস্টেবল, এই স্টেটগুলো হচ্ছে আনস্টেবল। তাহলে আনস্টেবল স্টেটে কিন্তু তুমি বেশিক্ষণ থাকতে পারবে না। কি করবা? ওই যে তোমার কাছে যে অতিরিক্ত এনার্জি আছে, ওই এত অতিরিক্ত এনার্জিটা তোমার কাছে কখনো থাকতে চাইবে না, তোমার থেকে ওটা বেরিয়ে যাবে। ও বেরিয়ে গিয়ে আবার জাম্প করে আগের জায়গায় চলে আসবে। বেরিয়ে যাবে কিভাবে? ইন দ্য ফর্ম অফ লাইট, ইন দ্য ফর্ম অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এই যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যেটা গেল, এইটাকে কিন্তু আমরা লেজার হিসেবে ট্রিট করতে পারবো না। লেজার করতে গেলে যে কাজটা করতে হবে, আমরা এই যে এখান থেকে যে লাইটটা বেরিয়ে আসতেছে, এটাকে কি করতে হবে? অ্যাম্পলিফাই করতে হবে। এইটাকে আমার ওই জাস্ট কোহেরেন্ট তৈরি করতে হবে, এবং একটা পার্টিকুলার ওয়েভলেন্থের লাইট মনোক্রোম্যাটিক করতে হবে। এটা হতে হবে মনোক্রোম্যাটিক, এর প্রপার্টি হবে, তারপরে কোহেরেন্সি হতে হবে, ব্রাইটনেস হতে হবে। অর্থাৎ এই যে জিনিসগুলা এবং ইউনিডিরেকশনালিটি, লেজার কিন্তু একটা পার্টিকুলার ডিরেকশনে মুভ করে। তুমি ইন জেনারেল যে কোনো লাইট, একটা টর্চ লাইট দেখো, তুমি যদি ও 1 কিলোমিটার ডিস্টেন্স যদি যায়, এখান থেকে যদি তুমি এখান থেকে ফোকাস করো, ও যদি 1 কিলোমিটার হরিজন্টাল ডিস্টেন্স যায়, ও কিন্তু ভার্টিক্যাল ডিস্টেন্সও কভার করবে 1 কিলোমিটার, ভার্টিক্যাল ডিস্টেন্সও কভার করবে 1 কিলোমিটার। বাট একটা লেজার লাইট ওই 1 কিলোমিটার যাওয়ার পরেও, ও যদি এখানে যদি তোমার অরিজিনে যদি তোমার ওর ডায়ামিটার থাকে 1 মিলিমিটার, 1 কিলোমিটার যাওয়ার পরেও ওর ডায়ামিটার 1 মিলিমিটারের বেশি হবে না, 1 মিলিমিটারের খুব বেশি হবে না। যে কারণে অর্থাৎ হলো এটা হলো ইউনিডিরেকশন। এর মনোক্রোম্যাসিটি থাকতে হবে, কোহেরেন্সি থাকতে হবে, ব্রাইটনেস হতে হবে, ইউনিডিরেকশনালি হতে হবে। যদি এই 4টা প্রপার্টি মেনটেন করা যায়, তখন অটোমেটিক্যালি আমরা লেজার লাইট তৈরি করতে পারবো। তো মোটামুটি ভাবে এই লেজার কিভাবে তৈরি করা যাবে, কি কি কন্ডিশন স্যাটিসফাই করলে হবে, এবং ডিফারেন্ট টাইপস অফ কিছু লেজার আমরা দেখার চেষ্টা করব যে কিভাবে করা যায়। স্যার টাইম শেষ স্যার। হ্যাঁ স্যার 50 মিনিট টাইম ছিল স্যার। বুঝলাম না। আজকে ক্লাস টাইম 50 মিনিট ছিল স্যার। 50 মিনিট, কিন্তু আমার দেওয়া তো দেখলাম 4টা 3টা 45 থেকে 5টা পর্যন্ত। অসুবিধা নাই, আমরা এখনই শেষ করে দিব, নামাজ পড়তে হবে আমার। তাহলে আমরা জি স্যার, নামাজের জন্য এটা প্রবলেম হয়ে যায়। হ্যাঁ নামাজের জন্য প্রবলেম হয়ে যায়। হ্যাঁ, আমরা নেক্সট ক্লাস দিয়ে 12:15টায় শুরু করব। জি আচ্ছা স্যার। ঠিক আছে, 11:45-এ শুরু করব। তাহলে আজকে তাহলে এখানে শেষ করছি আমরা। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।